নমস্কার, গল্পকথা প্রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের আজকের পর্ব কেমন লাগলো। আজকে শুরু করছি কোয়েলের কাছে উপন্যাসের ৪র্থ পর্ব। ফিরে এসে রুমানটিতে আবার বেশ গুছিয়ে বসেছি। তবে আমরা এখান থেকে ফেরার পরদিনই যশবন্ত টেলিগ্রাম পেল, ওর মায়ের স্বাস্থ্যের ক্রমাবনতি ঘটেছে, সুতরাং ওর চলে যেতে হলো হাজারিবাগ। দেখতে দেখতে ৩টে দিনও কেটে গেল, অথচ কোনো খবর পাঠালো না। বেশ চিন্তায় আছি। এদিকে কোয়েলে ঢল নেমেছে, অনেক মাছ ধরা পড়েছে। বাগে চম্পা থেকে প্রায়ই নানা রকম ছোট বড় মাছ ধরে গ্রামের লোকেরা আমার জন্য পাঠায়। দাম দিই, খুশি হয়ে নেয়। পাহাড়ি নদীর মাছের বড় স্বাদ। টাবরকে সেই যে বলেছিলাম শিকারে যাবার কথা, তা সে মনে করে রেখেছে। শিরিনবুরু থেকে ফিরে আসার পর থেকেই বারবার আমাকে বলছে, চালিয়ে হুজুর, এক রোজ বাড়হা মারকে আয়। গায়ের লোকেরা শুয়োর বড় আনন্দ করে খায়, কিন্তু এদিকে আমার গুরু তো হাজারিবাগে। গুরু ছাড়া শিকারে যাই বা কী করে? শেষে একদিন না থাকতে পেরে বলেই ফেললাম, যশবন্ত না থাকলে শিকারে যেতে আমার ভয় করে। টাবর তো হেসেই বাঁচে না, বলে, যশবন্তবাবু বড় শিকারী, সে বিষয়ে সন্দেহ নেই। তা বলে টাবরই বা কি অমকিসে? তার এই মুঙ্গেরি গাদা বন্দুক দিয়ে সে মারেনি এমন জানোয়ার তো জঙ্গলে নেই, এক হাতি ছাড়া। ভাবলাম, যাব তো শুয়োর মারতেই, ভয়ের কি? সে কথাটা কিঞ্চিত সাহস সঞ্চয় করে বলতেই বুড়ো এই মারে তো সেই মারে, বলে, বাড়হা কনসা ছোটা জানোয়ার হ্যাঁ। শুয়োরকে ওরা বাঘের চেয়ে কম ভয় করে না। শুয়োর আর ভাল্লুক নাকি ওদের সবচাইতে বড় শত্রু। বিনা প্ররোচনায় বিনা কারণে এরা যখন তখন আক্রমণ করে বসে, তাড়া করে মাটিতে ফেলে। মানুষের উরু থেকে আরম্ভ করে সোজা পেট অবধি ধারালো দাঁতে চিড়ে ফালা ফালা করে দেয় শুয়োর। সেই রকমভাবে শুয়োর চিড়লে মানুষকে বাঁচানোই মুশকিল হয়। আর ভাল্লুক তো আরও ভালো, যখন দয়া করে প্রাণে না মারে তখন সে এক খাবলায় হয় কান, নয় ঠোঁট, নাক ইত্যাদি খুবলে নেয়। তাছাড়া নখ দিয়েও একেবারে ফালা ফালা করে দেয়। এতদিনে বুঝলাম, এই জঙ্গলে পাহাড়ে যেসব ভয়াবহ বিকৃত মূর্তি দেখি রাতে, যাদের আধো অন্ধকারে দেখে ভয়ে আঁতকে উঠতাম প্রথম, তারা সবাই ভাল্লুক কবলিত হতভাগ্য মানুষ। টাবর বলল, নয়া তালাবের পাশের সটি খেতে শুয়োরের দল রোজ সন্ধে হলেই নামে। ইয়া ইয়া বড়কা বড়কা দাঁতালো শুয়োর, গেলে নির্ঘাত মারা যাবে। আমি বললাম, মাচা টাচা বাঁধা আছে? টাবর বলল, মাচা কি হবে হুজুর, মাটিতেই লুকিয়ে বসে থাকব। শুনে তো আমার অবস্থা কাহিল। বললাম, না বাবা, এই বৃষ্টি বাদলায় মাটিতে বসে শিকার টিকার আমি করতে পারবো না। টাবর মনক্ষুণ্ণ হয়ে চলে গেল। ইদানিং কিন্তু সকালে বিকেলে একা একা বন্দুক হাতে হাঁটি হাঁটি পা পা করে এদিক ওদিক যাই। তবে বড় রাস্তা ছেড়ে খুব একটা অন্যত্র ঢুকি না, গা ছমছম করে। বড় রাস্তার আশেপাশে যা পাখি টাকি পাই তাই মারি। যশবন্ত বলেছিল, এই রকম শিকারকে বলে পট হান্টিং, খাদ্য সংস্থানের জন্য। সোহাগী নদীর রেখায় যশবন্তের বসবার প্রিয় জায়গাটার কাছেই একটি বড় গাছে সন্ধ্যের মুখে মুখে প্রচুর হরিয়াল এসে বসত। ওখানে গিয়ে প্রায়ই মারতে লাগলাম হরিয়াল। ভালো করে নিশানা করা যায় না, পাখিগুলো বড় চঞ্চল, এক জায়গায় মোটে বসে থাকে না। কেবলই এই ডাল থেকে ওই ডালে তিরিং তিরিং করে লাফায় আর কিচিরমিচির করে। তবে বড় ঝাঁক থাকলে এক গুলিতে আমার মতন শিকারিও ৩-৪টে ফেলে দিত। পাখিগুলোর ঘন সবুজ রং, বুকের কাছে যেন একটু হলদেটে সাদা, মাংস ভারী ভালো। আর আমার জুম্মান যা রোস্ট বানাতো সে কি বলবো। বন্দুকের ফাঁকা টোটার বারুদের গন্ধ শুঁকতে ভালো লাগতো। মরা পাখির ঝপ করে গাছ থেকে পড়ার আওয়াজও ভালো লাগতো। বুঝতে পারতাম যে আরও কিছুদিন থাকলে আকৃতিগত পার্থক্য ছাড়া যশবন্তের সঙ্গে প্রকৃতিগত পার্থক্য বলে কিছু থাকবে না। যাকে একদিন ঘৃণাও করতাম, সেই জঙ্গলির সঙ্গে একেবারেই একাত্ম হয়ে যাব। যশবন্ত চলে যাবার পরই আমার বাংলোর পিছনের পুটুস ঝোপে
একটি বড় খরগোশ মেরে তাকে যশবন্তের মতন বাঁশ পোড়া করে খেয়েছি। এমনি করে খরগোশের মাংসে যে একটা মেটে মেটে আষ্টে গন্ধ থাকে, সেটা এভাবে রান্না করলে একেবারে থাকে না। গুরুর অবর্তমানে আমি নিজের চেষ্টায় যে কতদূর এগিয়ে গেছি ভাবলে নিজেরই আশ্চর্য লাগে। গুরু কবে ফিরবে এবং তাকে এসব গল্প করব সেই ভাবনায় বিহ্বল হয়ে আছি। শুয়োর মারতে পারমিট লাগে না, বছরে সবসময়ই মারা চলে, সেই জন্যই তো এত বিপত্তি। ইতিমধ্যে আবার একজন লোককে ওই নয়া তালাওর কাছে শুয়োর ফেঁড়েছে। কাল আবারও এসে টাবর বললাম, তুমি নিজে গিয়ে মারছো না কেন টাবর? টাবর বলল, আমার বন্দুক বিগড়ে আছে, ঘোড়াটা ঠিকমতো পড়ে না, তাই ওই রকম বন্দুক নিয়ে অত বড় দাঁতাল শুয়োরের সামনে যেতে ভরসা পাই না। আমি ভাবলাম আমার বন্দুকটা টাবরকে দিয়ে দিলেই তো কার্য সমাধা হয়, কিন্তু পরক্ষণেই মনে পড়ল যশবন্তের কথা। কলকাতা শিকারীরা এখানে এসে তাস খেলে আর বিয়ার খায় এবং তাদের বন্দুক নিয়ে জঙ্গলি শিকারীরা শিকার করে। তারপর সেই সব জানোয়ারের চামড়া মাংস কলকাতায় নিয়ে গিয়ে নিজেরা মেরেছে বলে জাহির করে, আর ড্রয়িং রুমে বসে ন্যাকা মেয়েদের কাছে রোমহর্ষক শিকারের গল্প করে। সুন্দরী মেয়েরা শোনে আর উহ আহ ইত্যাদি নানা রকম গা শিরশিরানো আওয়াজ করে। অতএব বন্দুক দেওয়া যাবে না। টাবরকে বললাম, তবে চলো কালই যাওয়া যাবে। সকালে যশবন্তের চিঠি এলো হাজারিবাগের ছাপমারা। লিখেছে মায়ের নিউমোনিয়া হয়েছে, আরও 7 দিনের আগে সে আসতে পারছে না, একটু সুস্থ করেই আসবে। আমি যেন অবশ্যই একদিন নৈহারে গিয়ে ওর বাংলোর তত্ত্ব তলাশ করে ওর চাকরকে কিছু নির্দেশাদি দিয়ে আসি। খবর অবশ্য ওর অফিস থেকেও দেবে। তাছাড়া 2 রকম সম্বরের মাংসের আচার ও তৈরি করে রেখেছে, তারই একরকম যেন আমি নিয়ে আসি এবং অন্যরকম আচারটা যেন ঘোষদা সুমিতা বৌদিকে ডালটানগঞ্জে পৌঁছে দিয়ে আসি। চাকরটা ওর ভাল্লুকের বাচ্চাটার ঠিকমতো যত্ন আত্তি করছে কিনা তাও যেন দেখে আসি, ইত্যাদি ইত্যাদি। যেতে হবে একদিন যশবন্তের নৈহারে, আগে কখনো যাইনি। বেলা থাকতে থাকতে টাবর এসে পৌঁছালো, বলল, চলিए हुजूर, अभी चल देने से शाम को पहले पहले पहुंच जाएगा। আমি বললাম, এত তাড়াতাড়ির কি, জিপ নিয়ে গেলেই তো হবে, পরেই যাব। টাবর একগাল হেসে বলল, তুহার জিপোহা না জালথু। ভাবলাম এমনি অগম্য জায়গা। 2 পৌনে 3 ইঞ্চি অ্যালফাম্যাক্স এলজি এবং 2টি স্ফেরিক্যাল বল নিয়ে টাবরের সঙ্গে বন্দুক কাঁধে ঝুলিয়ে রওনা হলাম। টাবর নিজের বন্দুকটাও নিয়েছে। দেগে তো দেবে, তারপর ফুটুক চাই না ফুটুক। আমি হেন বড় শিকারি তো আছি। সঙ্গে চৌথা বলে সুহাগী গ্রামের আরও এক বুড়ো চলল, কাঁধে একটা ঝকঝকে টাঙ্গি নিয়ে। শেষ বিকেলে সোনালি আলো বর্ষার চকচকে বন জঙ্গলে ঝিকমিক করছে। আমার বাংলো থেকে ঢালু হয়ে নেমে গেছে রাস্তাটা বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। রোদ এসে পড়েছে জঙ্গলের ফাঁকে ফাঁকে, ধান হয়েছে জায়গায় জায়গায়, গাছের গোড়াগুলোতে একটু আধটু জলও রয়েছে কোথাও কোথাও। পাহাড়ের ঢালের গায়ে খাঁজ কেটেও ফসল ফলিয়েছে ওরা। পথে এক জায়গায় একসঙ্গে প্রায় 100-150 বিঘা জমি নিয়ে আম বাগান। ডালটনগঞ্জের কোনো জমিদার নাকি এখানে শখ করে আম লাগিয়েছিলেন। এখানের আমে বেশ পোকা হয়। গরমের দিনে ভাল্লুকের এটা একটা আড্ডাখানা হয়ে ওঠে সন্ধ্যার পরে। নয়াতালাও থেকে ফেরার মুখে কত লোক যে এই পথে এইখানে ভাল্লুকের মুখে পড়েছে তার লেখাচোখা নেই। टाबर बोल, हुजूर अभी बातचीत बिल्कुल बंद, हम लोग पहुंच चुके हैं। অস্তগামী সূর্যের বিষণ্ণ আলোয় নয়া তালাওর উঁচু বাঁধ দেখা যাচ্ছিল। এক ঝাঁক হুইসলিং টিল চক্রাকারে তালাওয়ের উপর উড়ছিল শীষ দিতে দিতে। একটি ধূসর জাঙ্গিল মন্থর ডানায় উড়ে চলেছিল রুমান্টির দিকে। তালাওটি যে খুব বড় তা নয়, বর্ষার ঘোলা জলে ভরা। অনেকগুলো নালা এতে পাহাড়ের এদিক ওদিক থেকে এসে মিশেছে। মধ্যেকার জল অপেক্ষাকৃত কম ঘোলা। পাশে পাশে নানা রকম জলজ উদ্ভিদ আছে।
সরবনের মতন ছিপছিপের ডাঁটা গাছ, স্পাইডার লিলির মতন ছোট ছোট ফুল, হিঞ্চে কলমির মতন অনেক নাম না জানা শাক, অনেক রঙের। তালাওর এক পাশে আগাগোড়া সটি আর কচু লাগানো। টাবর দেখালো শুয়োরের দল গর্ত করে আর সেগুলো লাট করে কিচ্ছু বাকি রাখেনি আর। কচু বন আর সটি বনের গা ঘেঁষে বিরাট একটা বাজ পড়া বট গাছ। আসন্ন সন্ধ্যার রক্তিম আকাশের পটভূমিতে প্রেতাত্মার মতন অসংলগ্ন ভঙ্গিতে আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে আছে। আমি আর টাবর সেই গাছের গোড়ার ফোকরের মধ্যে ঢুকে বসলাম, প্রায় মাটির সমান্তরালে। বসবার আগে টাবর বড় পাথর ছুঁড়ে তার ভিতরে শঙ্খচূড় কি গোখরসাপ যে নেই সে বিষয়ে নিশ্চিত হয়ে নিল। চৌথা বুড়োকে টাবর তালাওর অন্য পাড়ে পাঠালো। ওদিকের জঙ্গলের ভিতর কোনো গাছে উঠে বসে থাকতে বলল, গুলির শব্দ শুনলে যেন আসে। একটু পরেই অন্ধকার হয়ে যাবে। সোঁদা মাটির গন্ধ উঠছে চারিদিক থেকে। চারদিকে এমন একটা বিষণ্ণ শান্তি, এমন একটা অপার্থিবতা যে কি বলবো। শাল সেগুনের চারারা বর্ষার জলে একেবারে সতেজ সরল হয়ে পত্রপল্লব বিস্তার করেছে। একটা টিটি পাখি কোথা থেকে উড়ে এসে বেশ কিছুক্ষণ টিটির টিটি টিটি করে জলের ধারে ধারে ডেকে বেড়ালো। তারপর হঠাৎই ডুবন্ত সূর্যটাকে যেন ধাওয়া করে গিয়ে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল। এখন সম্পূর্ণ অন্ধকার, তবে শুক্লপক্ষ ছাড়া জঙ্গলে কখনো নিশ্ছিদ্র অন্ধকার হয় না। বিশেষ করে জলের পাশে থাকলে তো অন্ধকার বলে মনেই হয় না। তাছাড়া আজ অষ্টমী কি নবমী হবে। সন্ধ্যার অব্যবহিত পরেই এখানে যা চোখে পড়ে তা হচ্ছে সন্ধে তারা। অমন শান্তিতে ভরা, পান্নার মতন সবুজ, কান্নার মতন টলটলে তারা আর বুঝি নেই। দপদপ করে জ্বলবে, নিঃশব্দে কত কি কথা বলবে হাওয়ার সঙ্গে, বনের সঙ্গে। জলের পাশে কটকটে ব্যাঙগুলো ডাকতে লাগলো কটর কটর করে। ওপাশের জঙ্গল থেকে একটা হায়না বিকট অট্টহাসি হেসে উঠল। হঠাৎ আধো অন্ধকারে দেখলাম একজোড়া অ্যালসেশিয়ান কুকুরের মতো শেয়াল আমাদের থেকে বড়জোর 30 গজ দূরে চকচক করে জল খাচ্ছে। নিস্তব্ধ জলে সন্ধ্যা তারার ছায়াটা এতক্ষণ নিষ্কম্প ছিল, এখন জলে ঢেউ লাগতে কাঁপতে কাঁপতে সবুজ ছায়াটা তালাওর মধ্যে চলে গেল। এ জঙ্গলে অ্যালসেশিয়ান কুকুর কোত্থেকে আসবে? নিশ্চয়ই শিয়াল। জল খেয়ে শিয়াল দুটো চলে গেলে টাবর ফিসফিসিয়ে কানে কানে বলল, ডাবল সাইজ কা থা হুজুর। আমি শুধলাম, ক্যা থা? ও বলল, হুন্ডার, অর্থাৎ নেকড়ে বাঘ। আমি বললাম, ওগুলো যে নেকড়ে তা আগে বললে না কেন, মারতাম। छोड़िए, वो मार के क्या होगा, 2 गो सुअर पीटा दीजिए, खाने में मजा आएगा। রাত প্রায় 1 প্রহর হলো। বেশ মশা। হাওয়ার বেগটা একটু কম হলেই মশার প্রকোপ বাড়ে, কিন্তু শুয়োরের বাচ্চাদের পাত্তা নেই। অন্ধকারে কচু গাছগুলোকে শুয়োর কল্পনা করে করে চোখ ব্যথা হয়ে গেল। এমন সময় আমাদের পিছনে জঙ্গলের দিকে মাটিতে ঘৃণায় পদাঘাত করলে যেমন শব্দ হয় তেমন আওয়াজ হলো এবং একাধিক শক্ত পায়ের পদধ্বনি ভেসে এলো। টাবর আমার গায়ে আঙুল ছুঁয়ে হুঁশিয়ার করে দিল। দেখতে দেখতে প্রায় গাধার সমান উঁচু একটা দাঁতওয়ালা শুয়োর আমাদের সামনে বেরিয়ে এলো জঙ্গল ছেড়ে। মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে পা দিয়ে এমন জোরে জোরে মাটিতে পদাঘাত করতে লাগলো যে বলবার নয়। ফুলঝুরির মতন চারিদিকে ছিটকে পড়তে লাগলো সেই মাটির গুঁড়ো। শুয়োরের চেহারা দেখে আমার বড়ই ভয় হলো। আমরা প্রায় মাটির সমান্তরালে বসে থাকাতে শুয়োরটাকে আরও বেশি বড় বলে মনে হচ্ছিল। তার পিছনে আরও 4-5টি শুয়োর দেখা গেল। বড় শুয়োরটা আমাদের দিকে কোনাকুনি করে একবার দাঁড়ালো। কানটা দেখা যাচ্ছে, ধীরে ধীরে পুরো শরীরটা দেখা যাচ্ছে পাশ থেকে। ভাবলাম, এই মহেন্দ্রক্ষণ। তারপর গুরু যশোবন্তের নাম স্মরণ করে বন্দুক তুলে বন্দুকের সঙ্গে ক্ল্যাম্পে লাগানো টর্চের বোতাম টিপেই ঘোড়া টেনে দিলাম। সঙ্গে সঙ্গে ধপ করে একটা আওয়াজ এবং গগন নিনাদি এমন চিৎকার হলো যে বলার নয়। সেই চিৎকার চারিদিকের জলে, জঙ্গলে, পাহাড়ে, বনে ধ্বনিত প্রতিধ্বনিত হলো। সবিস্ময়ে ও সভয়ে দেখলাম যে বড় দাঁতাল শুয়োরটি পড়ে গেছে মাটিতে এবং অন্য শুয়োরগুলো
চাচা আপন প্রাণ বাঁচা বলে তেড়ে ছুটছে জঙ্গলমুখ। বেশ আত্মতৃপ্তির সঙ্গে ফোকর থেকে বেরিয়ে টাবরের সঙ্গে কথা বলতে যাব, এমন সময় অতর্কিতে শেষ সেঞ্চুরিয়ান ট্যাঙ্কের মতো শুয়োর নিজ চেষ্টায় অধঃপতিত অবস্থা থেকে উত্থিত হয়ে প্রায় হাওয়ায় উড়ে আমাদের দিকে তেড়ে এলো। সে যে কি ভয়াবহ দৃশ্য তা কল্পনা করা যায় না। আমার প্রথমেই মনে হলো বন্দুকটা ফেলে দৌড়ে প্রাণ নিয়ে পালাই, কিন্তু সেই সময়ই বা কোথায়? আমার এই মুহূর্তের চিন্তার মধ্যেই কানের পাশে কামান দাগার মতন একটা শব্দ হলো। আমি বাবা গো বলে ধপ করে বসে পড়লাম। বেঁচে আছি যে বুঝলাম সেই সময়ই, যখন আমাদের পায়ের কাছে এসে অত বড় বরাহ বাবাজি হুড়মুড়িয়ে মাটি ছিটকিয়ে গুচ্ছের কচু গাছ ভেঙে ধপাস করে আছড়ে পড়ল। টাবর 32 পাটি বিগলিত হয়ে বলল, তুহার হাত তো বড়িয়া বা, একদম কানপট্টিয়া মে লাগাল থু। শুয়োরটার দাঁতটি বেশ বড়, দেখলে ভয় লাগে। টাবর শুয়োরটার কাঁধে উল্টো মুখে ঘোড়ার মতন বসে লেজটাকে আঙুলে তুলে উঁচু করে দেখালো। বেশ কালো পুরুষ্টু লেজ, ডগার দিকে খোঁচা খোঁচা বিচ্ছিরি দেখতে লোমের গুচ্ছ। টাবর বুনো শুয়োর আর পোষা শুয়োরের পার্থক্য বোঝালো। পোষা শুয়োরের লেজ শোয়ানো থাকে, আর জংলি শুয়োরের লেজ একটি জাজল্যমান দুর্বিনয়ের প্রতীকের মতন উত্তুঙ্গ হয়ে শোভা পায়। আমরা কথা বলতে বলতে চৌথা বুড়ো অন্ধকারে টাঙ্গি ঘোরাতে ঘোরাতে কারিয়া পিরেতের মতো জঙ্গল ফুঁড়ে বেরুল। শুয়োরটাকে দেখে তার সে কি আনন্দ! শুয়োরের মুখটাকে 2 হাতের মধ্যে ধরে প্রেমিক যেমন প্রেমিকাকে আদর করে, সে ঠিক তেমনিভাবেই আদর করে দিল। জানি না কতদিন যশবন্তের কাছে স্বীকার করার বিপক্ষে বক্তৃতা করতে পারব। আমার বক্তব্যই ঠিক, কিন্তু যশবন্ত এবং যশবন্তের সাগরেদ এই টাবর, চৌথা, এদের সকলের সরব ও নীরব বক্তব্যই ঠিক, তা নিয়ে ভাববার অবকাশ ঘটেছে। সেই শিরশিরে হাওয়ায় নয়া তালাওর ধারে মৃত শুয়োরের পাশে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো, আজ থেকে কমাস আগে যে শহুরে ছেলেটি রুমান্ডির বাংলোয় এসে জিপ থেকে নেমেছিল, সেই ছেলেটিতে এবং আজকের আমিতে যেন বেশ অনেকখানি ব্যবধান রচিত হয়ে গেছে। তাকে যেন পুরোপুরি খুঁজে পাচ্ছি না আজকের আমার মধ্যে। ভালো মন্দ বিচার করবার যোগ্যতা বা ইচ্ছা আমার নেই। যশবন্তের জীবনই ভালো না যে জীবনে আমি কলকাতায় অভ্যস্ত ছিলাম সেই জীবন ভালো, তার উত্তরও আমার কাছে নেই। শুধু বুঝতে পারছি একটি জীবনের মধ্য দিয়ে এসেছি এবং অন্য এক জীবনের চৌকাঠ মারিয়ে তাতে প্রবেশ করেছি। ভালো করলাম কি মন্দ করলাম জানি না। নৈহারে ছোট্ট অফিস, তার পাশে রেঞ্জারের কাঠের দোতলা বাংলো, রাস্তার বিপরীত দিকে অনেকখানি ধুধু মাঠ, ওরা বলে টাঁড়। যশবন্ত বলে বিশ্ব টাঁড় জায়গা। কোনো নির্জন স্থান বোঝাতে হলেই যশবন্ত এই কথাটি ব্যবহার করে। একতলায় বসবার ঘর একটি, তাতে হাতির পায়ের টিপয়, বাঘের চামড়ার গালচে, মোটা সেগুন গাছের গুঁড়ির মোড়া, টেবিলের উপর ব্যাম্বুসা আর্ডেন্সিয়ার ফুলদানিতে একগুচ্ছ ফিকে হালকা রং নাম না জানা ফুল, দেওয়ালে টাঙানো বাইসনের মাথা, ভাল্লুকের মুখ, সম্বরের শিং, বুনো মোষের শিং, দরজার সামনে চামড়ার পাপোশ এবং আরও কত কি। ঘরের বাইরে একপাশে একটি নেয়ারের চৌপাই, তার উপরে একটি চিতল হরিণের চামড়া বিছানো। ঘরে ঢোকার আগেই চোখে পড়ল যে ছোট ছেলেরা যেমন করে বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলে, তেমনি করে একটি ভাল্লুকের গাবলু গুবলু কেলে কুচকুচে বাচ্চাকে নিয়ে যশবন্তের চাকর সামনের মাঠের করবি গাছগুলোর পাশে পাশে ফুটবল খেলছে। তাকে কিছু বলার আগেই সে আমার কথা কেড়ে নিয়ে বলল, इसको कुछ भी तकलीफ नहीं हो रहा है हुजूर, ऐसे ही रोज सुबह रेंजर साहब इसका साथ खेलते हैं। আমি সভয়ে বললাম, এই কি খেলা? হ্যাঁ। বুঝলাম যশবন্ত নিশ্চয়ই বলেছে ভাল্লুকরা খুব এক্সারসাইজ করনেওয়ালা জানোয়ার। বাড়িতে বেশি দিন বসে খেলে স্টিভেডারের বাড়ির মেয়েদের মতন নাদুস নুদুস হয়ে যাবে। সুতরাং রোজ সকালে উঠে গুনে গুনে ওকে 50 বার লাথি মারবে, নইলে ওর গায়ে ব্যথা হবে। কিন্তু তারপর নিজের পায়ের ব্যথা সারাবার জন্য বেচারা রামনলাল যে
কুয়োতলায় বসে কাড়ুয়া তেল গরম করে পায়ে লাগাবে, এটা আর যশবন্ত ভাবেনি হয়তো। শোবার ঘরেও একটি নেওয়ারের খাট, তার উপর ভাগলপুরি চাদর বিছানো, রাবারের একজোড়া বাথরুম স্লিপার, একজোড়া গামবুট। দেওয়ালের পাশে কাঠের স্ট্যান্ডে পরপর বন্দুক সাজানো, একটি 12 বোরের দোনলা বন্দুক, একটি 450-400 ডাবল ব্যারেল রাইফেল, অন্যটি 30 ও 6 ম্যানলিকার, যা দিয়ে ও গাড়ুয়া গুড়াঙের ঢালে হরিণ মেরেছিল, আর তাছাড়া .22 একটি। জানালার পাশে একটি আয়না, তার নিচে একটি ব্রাশ এবং চিরুনি। কোনো রকম কসমেটিক বা আফটার শেভ লোশন ইত্যাদি ব্যবহার করে না যশবন্ত। আয়নার পাশে একটি কালীমায়ের ছবি, ছবির নিচে 2 শুকনো রক্তমুখী জবা। যশবন্তের ঘরটা ওর মনেরই প্রতীক, নিরাভরণ। বইপত্র ইত্যাদির বালাই নেই। দেওয়ালের মধ্যে একটি ছোট কুলুঙ্গির মতো, তাতে নানা রঙের নানা সাইজের নিজ ঔষধির বোতল সাজানো। ঘরের সংলগ্ন বাথরুম, কাঠের দরজা ঠেলে ঢুকলাম। জানালা দিয়ে রাস্তাটা চোখে পড়ে। লাল ধুলোর রাস্তাটা সকালের রোদে শুয়ে আছে। ডাকঘর করা চিঠির খয়েরি ঝুলিয়ে ঝুলিয়ে ধুলো উড়িয়ে সাইকেল চালিয়ে আসছে। বাথরুমের জানালায় শিক অথবা পর্দা নেই। একটা বড় টার্কিশ তোয়ালে মেলা রয়েছে। মুখ খোলা জবা কুসুমের শিশির গন্ধ ভুরভুর করছে। পরিষ্কার না করা অবস্থায় সেফটি রেজারটা পড়ে রয়েছে কাঠের বেসিনের ওপর। সামনের দেওয়ালে ঝুলানো আয়নাতে নিচের লতানে ফুলে ছাওয়া জানালায় বসে বড় বড় কামুক ঠোঁটে হাঁ করে যে দাঁড়কাকটা ডাকছে, তার ছায়া পড়েছে। রেঞ্জ অফিসে নানান জায়গা থেকে ফরেস্ট গার্ডরা এসে হাফ প্যান্টের নিচে খাকি শার্ট গুঁজে হাত নেড়ে কী সব আলোচনা করছে। 2-1 ফরেস্ট বাবুও এসেছেন। যশবন্তের ঘোড়া ভয়ঙ্করকে আস্তাবলে সহিস দলাই মলাই করছে, তার চটাং ফটাং আওয়াজ ভেসে আসছে। যশবন্তের এই ছোট বাংলোয় বেশ কেমন একটা শান্ত তৃপ্তি আছে। বুদ্ধিবতী মধ্যবিত্ত মিষ্টি মেয়েদের মুখে যেমন দেখা যায়। যশবন্ত যেন বুঝেছে সুখ কোথায় আছে। সুখকে যেন ও হাত দিয়ে ছুঁয়েছে, ছুঁয়ে মুঠি ভরে কারণ মসৃণ স্তনের মতো নেড়ে চেড়ে দেখেছে। ভরা মুঠি দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে টুকরো টুকরো করে দূরে ছুঁড়ে ফেলে দেয়নি। সে সুখ জঙ্গল পাহাড়ে ঘুরেই পাক কি হুইস্কির বোতল ছুঁয়েই পাক, কি করে যে সে পেয়েছে তা আমি জানি না, কিন্তু ও সুখকে যে নিঃসন্দেহে পেয়েছে তা আমি নিশ্চিত বুঝতে পাই। একদিন সন্ধ্যার মুখে মুখে নয়াতালাও থেকে একজোড়া হাঁস মেরে টাবরের সঙ্গে ফিরছি। অন্ধকার প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় পথের পাশে একটি পত্রবিরল নাম না জানা গাছে আকাশের পটভূমিতে দেখি স্পষ্ট হয়ে একটি হাঁসের মতোই পাখি গাছের প্রায় মগডালে বসে আছে। পাখিটাকে হাঁসের মতো দেখতে, অথচ এ কেমন হাঁস যে জল ছেড়ে রসিকতা করবার জন্য গাছের মগডালে বসে থাকে? তাছাড়া জোলো কোনো হাঁস গাছে বসে এমন কথা তো শুনিনি। আমি নতুন শিকারী, বাজবিছার পরে করি, গুলি করি, পাখি মাটিতে পড়ুক, তারপর চেনা যাবে কি পাখি এবং আদপে পাখিই কিনা। গুলি করলাম। ওহ, আজকাল যা মারছি সে কি বলবো, একেবারে গুরুর মতন। গলি আন্দর জান বাহার, একদম সাথে সাথ। লদল দিয়ে পড়ল পাখিটা নিচে। এই যে দেখি হাঁসেরই মতো, জোড়া ঠোঁট, জোড়া পা। আশ্চর্য! বাংলোর হাতায় ঢুকেই দেখলাম যশবন্ত বারান্দার চেয়ার পেতে বসে আছে। কখন এলে, কবে এলে বলে ওকে আপ্যায়ন করতে না করতেই ও টাবরের হাতে ঝোলানো পাখিটাকে দেখে আমার দিকে চোখ পটমটিয়ে বলল, ওই পাখিটা মারলে কেন? এটা কি পাখি জানো? আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। বললাম, না তো, জানি না। যশবন্ত বেশ রাগ রাগ গলায় বলল, কি পাখি জানো না, ফটাস করে মেরে দিলে? এটা এক রকমের উড্ডাক, অত্যন্ত দুষ্প্রাপ্য পাখি। একে আমি আজ 2 মাস হলো লক্ষ্য করছি। ভাবছিলাম অন্য কোথাও থেকে আর একটা উড়ে এলে আমার রেঞ্জে 1 জোড়া পাখি হবে, আর তুমি পাখিটাকে মেরে বসলে। টাবরকে খুব ধমকালো যশবন্ত, আমাকে মারতে বারণ করেনি বলে, মানে ঝিকে মেরে বউকে শেখানো। তারপর বেশ বিরক্তির সুরে টেনে টেনে আমাকে বলল, আগে জঙ্গলকে চেনো,
জানোয়ার পাখিদের চিনতে শেখো, তাদের ভালোবাসতে শেখো, তারপরেই দুমদুম করে গুলি চালিও। গাছে বসা পাখিকে গুলি করে মারাতে কোনো বাহাদুরি নেই, যে কেউ মারতে পারে, কিন্তু মারবার আগে তার সম্পর্কে জেনে নাও। সে কি পাখি অন্তত সেটা ভালো করে জেনে নাও। তাকে আদপে মারা যায় কি না সেটা জেনে নাও। গাছ চেনো, পাখি চেনো, ফুল চেনো। জঙ্গলের শিক্ষাটাই বড় শিক্ষা, বুঝলে লাল সাহেব? গুলি করাটা কোনো শিক্ষার মধ্যে পড়েই না, ওটা তো সবচেয়ে সোজা। গুলি করার মধ্যে কোনো বাহাদুরি নেই। জুম্মান কফি করে নিয়ে এলো। আমি খুব লজ্জিত হয়ে রইলাম। কিছুক্ষণ পর শুধলাম, তোমার মা কেমন আছেন? এখন নর্মাল। মা তোমাকে একবার হাজারিবাগে নিয়ে যেতে বলেছেন, মানে টুটিলাওয়াতে। হ্যাঁ, নিশ্চয়ই যাব আমি। যশবন্তকে এমন খারাপ মেজাজে আমি কোনোদিন দেখিনি। সত্যি তো, ও জঙ্গলের রেঞ্জার। কোনো রকম অনুমতি নিই না, তার উপর এমন যথেচ্ছভাবে যা মারবার নয় তাই মেরে বেড়াই। রাগ হওয়া স্বাভাবিক, আমি হলেও রাগ করতাম। কফি আর চিড়ে ভাজা খেতে খেতে যশবন্ত হয়তো ভাবল যে ওরও আমার প্রতি ব্যবহারটা একটু বেশি রকম রূঢ় হয়ে গেছে। জানি না সেজন্যে কি না, কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, জানো লাল সাহেব, আমি যখন তোমার মতন জঙ্গলে নতুন ছিলাম তখন আমিও এমনিই ভুল করে একটা পাখি মেরেছিলাম, হলুদ বসন্ত পাখি। আমি তখন একটি মেয়েকে ভালোবাসতাম, ডিএফও সাহেবের মেয়ে। আমি তখন ছোকরা রেঞ্জার, আর মেয়েটির নাম ছিল নিনি। শুধু এই হলুদ বসন্ত পাখি মারার অপরাধে সে আমার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছিল। তা নইলে আজকে আমার জীবনটা অন্যরকম হতো। অনেকক্ষণ আমরা দুজনে চুপ করে বসে রইলাম। আমি বললাম, যশবন্ত, আমার খুবই অন্যায় হয়েছে উড্ডাক পাখিটা মেরে। বিশ্বাস করো, আমি জানতাম না। যশবন্ত বলল, তোমার তো অন্যায় হয়েছেই, কিন্তু তোমার চেয়ে বেশি অন্যায় টাবরের হয়েছে। ও তো জানতো ওটা কি পাখি, এবং ওই পাখি কতবার দেখতে পেয়েও আমি মারিনি। ভারী বদমাশ শালা। আমরা দুজনে আবার অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। আমি বললাম, বহুদিন পর আজ এলে, আজ রাতে আমার কাছেই থেকে যাও যশবন্ত, বেশ গল্পগুজব করা যাবে। তুমি হাজারিবাগে যে কদিন ছিলে সেই কদিন ভারী একা একা লেগেছে। তোমার আমার বন্ধুত্বটা যে রীতিমতন সর্বনাশা হয়ে উঠেছে তা বোঝা যাচ্ছে। যশবন্ত বলল, কথাটা মন্দ বলনি তুমি। আজকে থেকে গেলেও হয়, তবে একটু হুইস্কি খেতে হবে। আর একটা শর্ত, কাল ভোরে উঠেই আমি চলে যাব। অনেকদিন ছুটিতে ছিলাম তো, অফিসে কাগজপত্র বহু জমে আছে। তাছাড়া পরশু আমাকে পাটনা যেতে হবে একটা এক্সেস ফেলিংয়ের কেসে। কেস উঠবে পরশুর পরদিন। কিছুক্ষণ পর যশবন্ত উঠে গিয়ে ভয়ঙ্করের পিঠে ঝোলানো রাইফেল ও একটা ঝোলা নিয়ে এলো। রাইফেলটাকে ঘরে রেখে এলো, ঝোলা থেকে একটা হুইস্কির বটল বের করলো, তারপর ঝোলাটিও ঘরে রেখে এলো। তারপর ভয়ঙ্করকে লাগাম দিয়ে পেছনের মহুয়া গাছের নিচে বেঁধে এসে বলল, রাতে খাওয়া দাওয়ার পর তোমার গ্যারেজের জিপের পাশে থাকবে ভয়ঙ্কর। বাইরেটায় বেশ জমাট বাঁধা অন্ধকার, আকাশটা মেঘলা আছে বলে মাঝে মাঝেই মেঘ ফুঁড়ে সদ্য বিধবার শ্বেতা বিষণ্ণতা নিয়ে শ্রাবণ মাসের চাঁদ উঁকি মারছে। ঝিঁঝি ডাকছে একটানা রুমঝুম রুমঝুম। অনেক রকম ব্যাঙ, পোকা, জংলি ইঁদুর সবাই ডাকছে, চলাফেরা করছে। আমার বাংলোর চারপাশে কার্বলিক অ্যাসিড ভালো করে ছিটোই প্রতি সপ্তাহে। গরম আর বর্ষায় সাপের উপদ্রব বড় বেশি। এই অঞ্চলে শঙ্খচূড় আর বাদামি গোখরই বেশি। একবার কামড়ালে আর রক্ষা নেই। মাঝে মাঝে তারা আবার শর্টকাট করার জন্য বাংলোর হাতার মধ্যে দিয়ে, এমনকি কখনো কখনো আমার বারান্দার উপর দিয়েও যাতায়াত করে থাকে। প্রথম প্রথম কী যে অস্বস্তি লাগতো কি বলবো, আজকাল গা সওয়া হয়ে গেছে। গেটের পাশের নালায় প্রায় রোজই সন্ধে রাত্রিরে সাপে ব্যাঙ ধরে, আর সে এক উৎকট আওয়াজ। আজকাল আর মাথা ঘামাই না, শব্দ শুনে বুঝতে পারি পুরোটা গেলা হলো কিনা। মনে মনে বলি, গেলা হয়েছে, এখন যাও বাবা, আর জ্বালিও না। জুম্মান বারান্দায় আরও চেয়ার বার করে দিল। আমরা দুজনে বসলাম। যশবন্ত হুইস্কির বটলটা খুলল, মাঝে মাঝে শালপাতার চুটটায় টান লাগাতে লাগলো। আমি বললাম,
যশবন্ত, একটা গল্প বলো তো, তোমার অভিজ্ঞতার গল্প বলো। বলবো বলবো করো, কিন্তু কোনোদিনই বলো না। তোমার তো কত রকম অভিজ্ঞতা আছে এই জঙ্গল পাহাড়ে। যশবন্ত কি বলতে গেল, এমন সময় হঠাৎ দূরাগত মাদলের শব্দ কানে এলো। রাস্তাটা বাংলোর গেট পেরিয়ে কিছু দূর গিয়ে যেখানে বাঁক নিয়েছে সেখান থেকে। তারপরেই একটি হ্যাজাকের আলোর রেশ নাচতে নাচতে এগিয়ে এলো। তারপর রোশনাই। হ্যাজাক জ্বালিয়ে বরযাত্রীরা চলেছে, মধ্যে ডুলিতে বর। সব বরযাত্রীর হাতে একটা করে লাঠি, দুজনের কাঁধে গাদা বন্দুক, পায়ে নাগড়া। মাদল বাজিয়ে হাঁড়িয়া খেয়ে আনন্দ করতে করতে সকলে চলেছে। ধীরে ধীরে বরযাত্রীর প্রসেশন আমাদের চোখের বাইরে চলে গেল। মাদুলির আওয়াজ আবার ঝিঁঝিদের আওয়াজে ডুবে গেল। হ্যাজাকের আলোটা যেন লক্ষ লক্ষ ভাগে বিভক্ত হয়ে লক্ষ লক্ষ জোনাকি হয়ে এই বর্ষণসিক্ত পাহাড় বনে ছড়িয়ে গেল। যশবন্ত বলল, এই জঙ্গলেই এক অদ্ভুত ডাকাতের পাল্লায় পড়েছি, সেই গল্পই শোনাই। আজকের রাতটা কেন জানি না মনে হচ্ছে আমারও যে একটা গল্প শোনার রাত। হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে যশবন্ত গল্প আরম্ভ করল। যশবন্তের গল্প আজ আর হুবহু মনে নেই, তাই আমার জবানিতেই বলি। গরমের দিন, ফুরফুর করে হাওয়া দিয়েছে শালবনের পাতায় পাতায়। ফুলের গন্ধে সমস্ত পাহাড় বন মাতাল হয়ে উঠেছে। শালু ফুলের সুগন্ধি রেণু জঙ্গলময় বেড়াচ্ছে হাওয়ার সঙ্গে। আমি আর ঝুমরু বসে আছি একটা পাইসার গাছের ডালে। গাছের নিচে দিয়ে চলেছে লুকুইয়া নালহা পাহাড়ি ঝর্ণা। এখন জল সামান্যই আছে। নদীরেখার এখানে ওখানে বড় ছোট কালো সাদা পাথর। নদীর দুপাশের বড় বড় শাল গাছের ছায়া ঝুঁকে পড়ে জলের আরশিতে মুখ দেখছে। আমরা বসে আছি ভাল্লুকের আশায়। আমাদের প্রায় হাত 25 দূরে নদীর প্রায় কিনার ঘেঁষে একটি ফলভারাবনত ঝাঁকড়া মহুয়া গাছ। ঝুমরু গ্যারান্টি দিয়ে নিয়ে এসেছে যে ভাল্লুক মহুয়া খাবেই। অতএব জুয়ারির মতন বসে আছি তো বসেই আছি। চাঁদটা আরও বড় হলো। চাঁপা ফুলের রং ছিল এতক্ষণ, এবার সেই প্রথম যৌবনের হরিদ্রাভা ঝরিয়ে দিয়ে অকলঙ্ক সাদা হলো। তারপর ঝুরঝুরিয়ে ঝরতে লাগলো চাঁদ। এই পালামৌ জঙ্গলের আনাচে কানাচে চাঁদ যত রূপক্ষীরা হতে লাগলো, ততই চারিদিকে বন পাহাড় ধীরে ধীরে আলোকিত হয়ে উঠতে লাগলো। নদীরেখায় পাথরের ছায়াগুলোর থাবা গেড়ে বসা এক একটি কালো সঞ্চিতোয়া বলে ভুল হতে লাগলো। সোজা সামনে লাতের জঙ্গল, বাঁয়ে গারোর বিখ্যাত পাহাড়, ডাইনে রাতের মহাবরণে মুন্ডুর জঙ্গলের সীমা দেখা যাচ্ছে। এই পূর্ণিমা রাতের মায়ায় সব মিলেমিশে এক হয়ে সমস্ত প্রকৃতি শুধুমাত্র একটি সুগন্ধি শ্বেতা সত্তায় প্রকাশিত হচ্ছেন। প্রায় 8টা বাজে, তবুও ভাল্লুকের ভয়ও নেই। রাইফেলটা আড়াআড়িভাবে পায়ের উপর রেখে পিছনের ডালে হেলান দিয়ে একটু আরাম করে বসবার চেষ্টা করছি। ঝুমরুর মুখ দিয়ে মহুয়ার তাড়ির এমনই খুশবু বেরোচ্ছে যে আমার মনে হলো ভাল্লুক যদি আসেও তো মহুয়া গাছে না এসে ঝুমরুর মুখ চাটতে আসবে। এদিকে পাও টনটন করছে এমনভাবে এতক্ষণ বসে থেকে। যথাসম্ভব কম শব্দ করে পাটা ঠিক করে বসছি, এমন সময় নদীরেখায় আমাদের থেকে বেশ অনেকটাই দূরে কি একটা আওয়াজ শুনলাম। কান খাড়া করে শুনতে মনে হলো যে সেই শব্দ দেহাতি নাগড়া জুতোর নিচে লোহার নালের সঙ্গে পাথরের ঘষা লাগার শব্দ। তার মানে কোনো লোক লকুইয়া নালহা ধরে এদিকে আসছে। আমি ঝুমরুকে শুধুলাম, কই বারুদি বন্দুকওয়ালা হ্যায় ক্যা? ঝুমরু আমার মুখে হাত দিয়ে চাপা দিয়ে ফিসফিসিয়ে বলল, बात मत कीजिए, लगता कि सुगान सिंह ही आ रही है, बिल्कुल चुप रहिए। আমি মনে মনে বললাম, সুগান সিংহি কয়ে এবং তাকে এমন ভয় করারই বা কী আছে? কিন্তু শুধুবার উপায় ছিল না। তবু রাইফেলটাকে আনসেফ করে সেই জ্যোৎস্নাপ্লাবিত বন পাহাড়ে অপরিচিত ও ভয়ানক সুগান সিংয়ের পদক্ষেপ শুনতে লাগলাম। খটাং খটাং নালের আওয়াজ হচ্ছিল। যদি সে শিকারী হতো তবে সে নিজের আগমন বনে বনে এমন করে প্রকাশ করত না।
দেখতে দেখতে দূরে একটা বড় কালো পাথরের আড়াল থেকে একটি দীর্ঘদেহী কালো ছিপছিপে লোক বেরিয়ে এলো। গায়ে একটি দেহাতি ফতুয়া, পরনে মালকুঁচা মারা ধুতি, কাঁধের উপর শোয়ানো টেলিস্কোপিক লেন্স লাগানো একটি রাইফেল, চাঁদের আলোয় তা চকচক করছে। লোকটি বড় বড় পা ফেলে এগিয়ে আসছিল, মাঝে মাঝে কেন্দু পাতার পাকানো বেরিতে শুকটান লাগাচ্ছিল। সে আমাদের দেখতে পেল না। দেখতে পাবার কারণও ছিল না, কারণ আমরা যে পাইসার গাছে বসেছিলাম সেটা রীতিমতো ঝাঁকড়া। সুগন সিং নাগরা খটখটিয়ে আমাদের সামনে দিয়ে হেঁটে গিয়ে লুকুইয়া নালহা ধরে ডাইনে মোড় নিল। লোকটা চলে যাবার পর ঝুমরু নিঃশ্বাস ফেলে বলল, বাপ রে বাপ, বন দেবতা কা দুয়া সে বড়ি জোর বচ গয়া আজ। আমি শুধলাম, লোকটা কে? তাকে তো ভয় দিবা কি আছে? ডাকাইত বা? और कौन? कितना आदमी को जान से मारा, उसको कोई ठिकाना नहीं है। मारा? क्या नो? कौन जानता, शायद बदला लेता होगा। बदला किसेर? उत्तरे झुमरू बोल, सुगन सिंहेर बाबा मा बुड़ी ठाकुमा और छोटो बोनके पाशेर पाहाड़ेर अवस्थापन्न माहातो एकसंगे एक घरे पुड़िये मेरेछिल। ए पर्यन्त सुगन सिंह सेई माहातो परिवारेर 4 जनके खून करेছে। তাছাড়া তার পথে যারা বাধা দিতে এসেছে তারা যে কত খুন হয়েছে তা লেখাজোকা নেই। বললাম, পুলিশ নেই? পুলিশ কি করে? ঝুমরু বলল, পুলিশ থাকবে না কেন? ডিআইজি সাহেব একবার নিজে এসেছিলেন বড় ফৌজ নিয়ে। সুগান সিংয়ের নাগালি পেলেন না? সঞ্চিতওয়ার মতন শেয়ানা এই সুগান সিং। তাছাড়া ধরতে পারলেও সাক্ষী হয়তো জোগাড় হবে না, কারণ সাক্ষী রেখে তো কেউ কাউকে খুন করে না। আমি একটু থেমে বললাম, बहुत मुश्किल का बात, ये तमाम जंगल में उसी का राज है। भय करे ना? शिकारे शिकारे घुरिस? भय? झुमरू सगर्वे ताड़ी खावा कामार्तो मुखखाना आमार दिके फिरिए बोलले, झुमरू काउके भय करे ना, बाप की बेटा, सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। शुधलाम, भय करिस ना तो मारली ना केन तखन सुगान सिंह के? झुमरू बोल्लो, जीने दीजिए हुजूर कुत्तों को, साले डकाइतों को। एमन गड़गड़ करे इतिहास बलार परेও যে কোনো জানোয়ার এই তল্লাটে আসবে তা আমার মনে হলো না। ঝুমরুকে সে কথা জানাতেই সে মহাবিক্রমে প্রতিবাদ করে বলল, বেফিক্র রহিয়ে হুজুর, ইহা কা ভাল সব বেহরা হ্যায়। অর্থাৎ ঘাবড়াবার কোনো কারণ নেই, এখানকার ভাল্লুকরা সব কালা। অতএব নড়ে চড়ে ঠিক হয়ে বসলাম। কতক্ষণ বসে থাকতে হবে এই তাড়িখোড়ের পাল্লায় কে জানে। এমন সময় আমাদের ঠিক পিছন থেকে জলদগম্ভীর গলায় কে যেন বলল, মেহরবানি করকে জরা উতর কে আইয়ে সাহেব। চমকে দেখি আমাদের দিকে রাইফেল উঁচিয়ে সুগান সিং দাঁড়িয়ে আছে। সেই মহাবিষ্ট রাতে চাঁদের আলোর বুটি কাটা জাফরিতে দুটি পাঁকানো গোঁফ সমেত সুগান সিংয়ের মুখের কথা এখনও আমার মাঝে মাঝে মনে পড়ে। রাইফেলটা আমার হাতে ধরাই ছিল, সেটাকে উঠাবার চেষ্টা করতেই সুগান সিং ওর রাইফেলের নলটা আমার পিঠে ঠেকিয়ে দিল। ঝুমরু সেই সময় ইচ্ছে করলে ওর গাদা বন্দুক দিয়ে গুলি করতে পারত, কিন্তু করল না। সুগান সিং নবাবী কায়দায় বলল, আপকো রাইফেল মুঝে দিজিয়ে সাহাব। বুঝলাম আপত্তি করে কোনো লাভ নেই, ভয় পেয়েও লাভ নেই। সুগান সিং আমার রাইফেলটা কাঁধে ঝুলিয়ে ওর রাইফেলটা বগলে চেপে যেন অনুনয় করে বলল, আব চালা যায়। ঝুমরুর গাদা বন্দুক গাছের ডালে যেমন ছিল তেমনই রইল। সুগান সিং মানা করল ঝুমরুকে ওতে হাত দিতে। তারপর আমাদের নিরুদ্দেশ যাত্রা শুরু হলো। আগে ঝুমরু, তারপর আমি, সকলের পিছনে সুগান সিং। মাঝে মাঝে পেছন থেকে সংক্ষিপ্ত আদেশ আসছে, ডাইনে বাঁয়ে নিচুসে ইত্যাদি। চলতে চলতে ঝুমরু কথা বলল, হাম লোগো কা কাহা লে যা রহে হ্যায় জি। বলার সঙ্গে সঙ্গে আমাকে টপকে গিয়ে সুগান সিং ঝুমরুর ঘাড়ে পড়ল। ঘাড়ে পড়ে রাইফেলের কুঁদো দিয়ে চোখের নিমেষে ওকে এক ঘা কষালো। ঘা খেয়ে ঝুমরু পাথরের উপরে ছিটকে পড়ল। ওর কনুই কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। সুগান সিং ওকে লাথি মেরে উঠিয়ে বলল, চল চল, সো গায়ে মেরে টিকাবত কা বেটা। আমার ডান দিকের একটা দাঁতে পোকা ছিল, গালে বেশ ব্যথাও ছিল। মনে মনে প্রার্থনা করলাম ভগবানের কাছে যে
সুগান সিং আমাকে আর যেখানেই মারুক ডান গালে যেন না মারে। পথে যে কত পাহাড়ি নদী পেরোলাম তার ইয়ত্তা নেই। কাক জ্যোৎস্নায় হাসছে চারিদিক, আর সেই অসহনীয় নিস্তব্ধতাকে মথিত করে বনে পাহাড়ে আমরা হেঁটে চলেছি। সুগান সিংয়ের নাগরার নালের সঙ্গে পাথরের ঘষা লেগে খটাং খটাং শব্দ হওয়া ছাড়া আর কোনো শব্দ নেই। প্রায় আধ ঘণ্টা খানেক হাঁটার পর আমরা একটি সুন্দর ছোট মালভূমিতে এসে পৌঁছালাম। গভীর জঙ্গলের মধ্যে কিছুটা জায়গা আবাদ করা হয়েছে জঙ্গল কেটে। ছোট ছোট 3-4টি কুঁড়ে ঘর, মাটির দেওয়াল, খাপড়ার চাল। ঘরের মধ্যের ঘরটি অপেক্ষাকৃত বড়। সেই বড় ঘরটিতে মিটিমিটি করে কেরোসিনের কুপি জ্বলছে, কিন্তু জায়গাটা এমনই ভুতুড়ে যে মনে হলো, বিশ্বাস হলো না যে এখানে আদৌ কেউ থাকে বা থাকতে পারে। থাকে না হয়তো, এখানেই বোধহয় আমাদের কোর্ট মার্শাল হবে, ভগবান জানেন। সেই শব্দহীন জগতে আমরা 3টি প্রাণী প্রেত মূর্তির মতন এসে দাঁড়ালাম। ঘরগুলোর কাছে একটা ঝাঁকড়া সাগুয়ান গাছ, তার নিচে গোটা 2 পাই পাতা আছে। সুগান সিং আমাদের সেখানে গিয়ে বসতে ইশারা করে সাবধানে সেই মধ্যের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো, ভিতরে উঁকি দিল, তারপর ডাকলো, সুরাতিয়া, এ সুরাতিয়া। চাঁদের আলোয় ডাকাইত সুগান সিং দাঁড়িয়েছিল। ভালো করে দেখলাম, ছিপছিপে হলে কি হয়, শরীরে অসম্ভব বল রাখে সে, তা গরম দেখলেই বোঝা যায়। চোখ দুটি দিয়ে যেন বুদ্ধি ঠিকরে পড়ছে, কিন্তু বেশ শান্ত ও সমাহিত। গোঁফ দুটো না থাকলে ওকে কেউ ডাকাত বলে বিশ্বাসই করতো না। কপালে কি আছে জানি না, তবে সত্যি বলতে কি, ঝুমরুর জামাকাপড় রক্তে ভেসে যেতে দেখেও আমার বেশ মজা লাগছিল। শেষ পর্যন্ত কি হয় দেখাই যাক না, এই কথাই প্রথম থেকে ভাবছিলাম। এদিকে ঝুমরু মাঝে মাঝে ওর রক্তাক্ত জামাকাপড়ের দিকে তাকাচ্ছে আর বলছে, হায় রাম, হায় রাম, और जीना नहीं है। সুগান সিং আবার ডাকলো, সুরাতিয়া, রে ও সুরাতিয়া। সেই চাঁদনি রাতের ঘুমপাড়ানি রাতের ঘরে জানি না কোন সুন্দরী ঘুমিয়েছিল। সে আনন্দে ঘুম ভাঙা গলায় চিকন স্বরে ভিতর থেকে শুধলো, কন और कौन, তোমার সুগান বা। তারপরে দৃশ্যের জন্য মনে মনে তৈরি ছিলাম না। মেয়েটি প্রায় দরজা ভেঙে বাইরে এলো। শ্রাবণ মাসের কোয়েল নদী স্রোতের মতন সুগান সিংয়ের বুকে আছড়ে পড়ল, আর সুগান তাকে রাইফেল ধরা হাতেই জড়িয়ে ধরে এমনভাবে এতক্ষণ ধরে চুমু খেল যে আমার মনে হলো প্রথম দাড়ি কামানোর পর থেকে ডাকাতের পুঞ্জীভূত সমস্ত কামনা সেই একটি চুমুতেই কেন্দ্রীভূত হলো। সুগানের সব ব্যাপারেই ডাকাইতি। আলিঙ্গনের ঘোর কাটতেই মেয়েটির নজর যেই হতভাগ্য আমাদের দিকে পড়ল, অমনি সে লজ্জায় মরে গিয়ে শাড়িতে ঢেউ তুলে জ্যোৎস্নার সাঁতরে ঘরে গিয়ে দুয়ার দিল। আর সুগান সিং হাসতে লাগলো, হা 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 করে। এতক্ষণে সুগান সিংয়ের যেন মনে পড়ল আমাদের কথা। হঠাৎই খুব বিনয়ের সঙ্গে আমাকে বলল, তশরিফ রাখিয়ে সাহাব, তশরিফ রাখিয়ে। সসংকোচে বসলাম চৌপায়াতে। পাশের কুঁড়ে থেকে একটি লোক যেন মন্ত্র বলে বেরিয়ে এলো। সুগান সিং তাকে আদেশ করল, এ রামরিচ, শরবত লাও। প্রায় 10 মিনিটের মধ্যে পাথরের গেলাসে করে শরবত এলো। মনে হয় সিন্ধির, কিন্তু জিজ্ঞাসা করতে সাহস হলো না, তখন প্রাণের দায়। অমন সুগন্ধি শরবতটাও রসিয়ে খেতে পারলাম না। কিসের শরবত তা কে জানে, এই হয়তো জীবনের শেষ খাওয়া। সুগান সিং নাগড়া খুলে মাটিতে বসে পড়ল, যেন আমাকে সম্মান করার জন্যই। বসে বসে গোঁফে তা দিতে লাগলো। কাছ থেকে ওকে দেখলাম, খুব বেশি হলে 30 বছর বয়স হবে। হঠাৎ সুগান সিং কথা বলল, মুঝ পর নারাজ না হো সাব, আমি আপনাকে এবং আপনার মিথ্যেবাদী অনুচরকে এতখানি রাস্তা কষ্ট দিয়ে এনেছি শুধু আমি যে ডাকাইত নই সেই কথাটাই জানাতে। আমার পরিবারের সকলকে গিরধর মাহাতো পুড়িয়ে মারল। তখন আমার কি বা বয়স সাহাব। একদিন কূপ কাটতে গেছি গাড়ুর জঙ্গলে, ফিরে এসে দেখি সমস্ত বাড়ি পুড়ে ছাই। তার মধ্যে মার, ঠাকুমার, বোনের রূপোর গহনা খুঁজে পেয়েছিলাম, ছাইয়ের সঙ্গে মিশেছিল। বাবার কোনো চিহ্ন পায়নি, সবই ছাই হয়ে গিয়েছিল। আমার দিদিকে সেই ঘটনার 2 মাস আগে একদিন মাহাতো ধরে নিয়ে গিয়েছিল। সেখান থেকে পালাবার সময় রাতের বেলা ভাল্লুকের মুখে পড়ে। আপনারা তো ভাল্লুক শিকারে এসেছিলেন, তাই না?
ভাল আমিও খুব মারি। দিদি মারা যাবার পর থেকে তো বেশি করে মারি। তাছাড়া মাহাতোও মারি, টিকায়েত মারিনি এ পর্যন্ত। আজই প্রথম মারব টিকায়েতের ব্যাটাকে বলে ঝুমরুর দিকে আর চোখে চেয়ে বলল, ওকে পেটে গুলি করে মারব যাতে বেশি কষ্ট পেয়ে মরে। সাহাব, মাহাতো যে আমার পরিবারের সকলকে পুড়িয়ে মারল, কই তার তো কোনো বিচার হলো না। বিচার নেই বলেই রাইফেল হাতে বিচার খুঁজতে আমাকেই বেরোতে হলো। আমার কোনো উপায় নেই साहब। हुजूर, ये बात तो सही है जो मैं उस लोगों को गोली से भूंज दिया, मगर दुख मुझे यही है उस लोगों को आग से जलाने नहीं सका। सुगन सिंह तारपर हठाৎ शुधालो, आप कहाँ के रहने वाले हो हाँ साहब? आमी बानिए बोललाम, बंगाल का। कहाँ का? ओ आबार शुधालो। आबार आमी बानिए बोललाम, कलकत्ता का। কলকাতা শুনেই সুগন সিং প্রায় চমকে উঠল। বলল, আরে রাম, আপ তো মেরে ससुराल के आदमी। বলি হাঁক ছাড়ল, আরে এ সুরাতিয়া, ইধার আওয়াজ যারা। সুরাতিয়া দ্বিধাগ্রস্ত পায়ে এক পা করে ঘর থেকে বেরিয়ে চাঁদে ভিজে সপসপে আঙিনা বেয়ে আমাদের কাছে এসে দাঁড়ালো। মাথায় ঘোমটা টানা, একটুর আগের লজ্জা এখনও কাটিয়ে উঠতে পারেনি। ঘোমটার ফাঁকে লজ্জাবনত মুখ থেকে একটি সুকুমারী চিবুক উঁকি দিচ্ছে। সুগন সিং বললে, আরে সাহাব, কলকাতা কা রহনে वाली है, বাঙালি হ্যাঁ। মনে হলো বাঙালি কথাটা শুনে সুরাতিয়ার ভীষণ অস্বস্তি হলো, আর কিঞ্চিত ভয়ও পেল। এমনকি মনে হলো ওর পা দুখানি কোনো নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে চাইছে। সুগন সিং সাহস দিয়ে বলল, আরে ডর ক্যা, বাত করো। সুরাতিয়া মুখ তুলল লজ্জা ভেঙে। দেখলাম একটি সংস্কৃত লাবণ্যময়ী বাঙালি মেয়ে। গড়নটি ভারী সুন্দর, মাথা ভর্তি এত চুল যে খোঁপার ভারটা যেন যৌবনের চেয়ে ভারী বলে ঠেকল। সুরাতিয়া পরিষ্কার বাংলায় বলল, আমরা 3 পুরুষ বাংলাদেশে, কলকাতায়। আমার বাবার কয়লার ব্যবসা ছিল কলকাতায়, এখনও আছে। বলে অস্ফুটে থেমে গেল। ঝুমরুর তারের নেশা মারের চোটে কেটে গেলেও সিদ্ধি খেয়ে আবার নেশার মতন হয়েছিল, কিংবা মৃত্যু ভয়েই ওরকম করছিল কিনা জানি না, কিন্তু সে যে কারণেই হোক সুরাতিয়াকে বাংলায় কথা বলতে দেখে ওর আর সহ্য করার ক্ষমতা রইল না। এত বিস্ময় এক জীবনে তো অসহ্য। হাঁ রাম বলে সে চৌপায়ায় প্রায় অজ্ঞান হয়ে শুয়ে পড়ল। আমি সুরাতিয়াকে বললাম, বসো বসো, তোমার নামটি তো বেশ। কথা না বলে সুরাতিয়া মাথা নিচু করে হাসতে লাগল। সুগন সিং বলল, ও নাম আমি দিয়েছি, ওর আসল নাম ছিল আরতি। আমাদের ঝুমুরের গানের সঙ্গে মিলিয়ে আমি ওর নাম দিয়েছি। সুগন সিং আমাকে সেই ঝুমুর গান শোনালো এবং সে কিভাবে সেই গানের সঙ্গে মিলিয়ে সুরাতিয়ার নাম রেখেছে তাও শোনালো। তারপর আমাকে শুধালো, ভালো হয়নি? সুরাতিয়া খিলখিলিয়ে হেসে উঠল। সুগন সিংকে কপট ধমক দিয়ে বলল, ধ্যাত। আমিও হেসে উঠলাম, মৃত্যুভয় থাকা সত্ত্বেও। তারপর বললাম, চমৎকার হয়েছে, তুমি তো রীতিমতো কবি হে সুগান। সুগন उत्तर ना दिए बोलो, आप लोग गपशप कीजिए साहब, इतना रोज बाद ससुराल के आदमी आया है, मैं चले मुर्गा पकाने, चल रे रामरीज बोले लोकটিকে ডেকে নিয়ে চলে গেল সুগান। যাবার সময় আমার রাইফেল এবং ওর রাইফেল দুটোই আমার জিম্মায় রেখে গেল। এ তো আচ্ছা ডাকাতের পল্লায় পড়া গেল। আরতি আস্তে আস্তে কথা বলছিল। ওদের বাড়ির পাশেই গোয়ালাদের খুব বড় বাথান ছিল। সেই গোয়ালা সুগানের কীরকম আত্মীয় হতো। বুড়ো মাহাতোকে খুন করে সুগান কলকাতায় গিয়েছিল গা ঢাকা দেবার জন্য। আরতি তখন ক্লাস 9-এ পড়ত। একটু বেশি বয়সেই। আরতি কোনোদিন সুগানকে লক্ষ্য করেনি। গোয়ালাদের কাছে কত দেশওয়ালিই তো আসতো যেত। একদিন শীতকালের বিকেলে স্কুল থেকে বন্ধুর বাড়ি গেছিল পড়া দেখতে। ফিরতে রাত হয়ে গেছিল। টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। খুব শীত। গলির মোড়ে দুধ বইবার বন্ধ ঘোড়ার গাড়িতে সুগন সিং এবং ওর দুজন সাকরেত ওকে জোর করে উঠিয়ে নিয়েছিল। সেখান থেকে হাওড়া স্টেশন এবং সেখান থেকে এখানে। আরতি অনেকক্ষণ চুপ করে রইল। বুঝলাম সেই সব প্রথম দিনের অনভ্যস্ত ক্লান্ত দিনগুলোর কথা ওর মনে পড়ছে। আরতি বলল,
প্রথম অনেক কাঁদতাম এই বর্বরের পাল্লায় পড়ে। আমার বুড়ো বাবার কথা মনে হতো। আমার আর তো কেউ নেই, কিন্তু প্রায় 3 বছর হতে চলল এখানে এসেছি। এখন তো জানিও না বাবা বেঁচে আছেন কিনা। এখন ফিরে যাবার কোনো উপায়ও আর নেই। সুগান হয়তো ছেড়ে দিলেও দিতে পারে, কিন্তু আমাকে ফিরিয়ে নেবে কে? আপনাকে আমার বাবার ঠিকানা দেব, আপনি একটু খোঁজ করে আমায় জানাবেন উনি কেমন আছেন। আমি যে বেঁচে আছি এই কথা বলবেন না যেন। বাবার কথা জানতে খুব ইচ্ছে করে। দেখলাম আরতির 2 চোখে 2 ফোঁটা জল চিকচিক করছে। ওকে শুধলাম, সুগান সিং তোমাকে খুব ভালোবাসে তাই না? আরতি লজ্জা পেল আমার কথায়। তারপর লজ্জায় মাথা নোয়ালো, বলল, লোকটা বড় ভালো যে, একেবারে ছেলে মানুষ। আমাকে ধরে নিয়ে এসে ও যে অন্যায় করেছে ও তা সব সময় বলে ওর জীবনের এটাই নাকি সবচেয়ে হীন অপরাধ। ও বড় দুঃখী, ওর সত্যিই কেউ নেই। পৃথিবী জোড়া ভয় আছে, বিপদ আছে, সন্দেহ আছে, আর থাকবার মধ্যে এক আমি আছি। তবে আমি মানিয়ে নিয়েছি, এখন আর তেমন খারাপ লাগে না। কেবল এই ভয়টা ছাড়া আর সব কিছুই ভালো লাগে। আমি শুধলাম, তোমাদের কোনো সন্তান নেই সুরাতিয়া? ও বলল, সন্তান হয়েই মারা গেছে এইখানেই 1.5 বছর আগে। আমিও মরতে পারতাম, ডাক্তার ডাকার তো উপায় ছিল না। আপনি একটু বসুন, আমি দেখে আসি ওরা রান্নার কি করলো। সুরাতিয়া চলে যেতেই ঝুমরু বলল, চলিয়ে সাহাব, अब भाग जाए, दोनों राइफल भी तो आपके पास ही है। আমি বললাম, মুরগার ঝোল না খেয়ে আমি 1 পাও নড়ছি না, বড় পরিশ্রম হয়েছে। ঝুমরু প্রথমে আমার কথা বিশ্বাস করল না, তারপর অবিশ্বাস করার মতো মনের জোর সংগ্রহ করতে না পেরে আবার শুয়ে পড়ল। আমি বললাম, ব্যথা কেমন, এখনো রক্ত পড়ছে? ও বলল, না, ব্যথাও নেই, রক্তও পড়ছে না, এই শরবতেই কোনো দাওয়াই ছিল। আমি সুরাতিয়ার কথা ভাবছিলাম। আমি যদি সুরাতিয়ার মতন কোনো সুগন্ধি মেয়ে হতাম, তাহলে আমি এই জীবনকে ঈর্ষা করতাম। কলকাতায় থেকে কি হতো জানি না, কলকাতার একঘেয়ে বৈচিত্র্যহীন দৈনন্দিনতার গ্লানির জীবনে ও এর চেয়ে কী এমন বেশি পেত ওই জানে। সেই রাতে অনেক খেলাম, পরম তৃপ্তি ভরে, রুটি, মুরগার ঝোল এবং লেবুর আচার। বিদায় নিয়ে যাওয়ার সময় আরতি কেঁদে ফেলল, ওর বাবার ঠিকানা দিল, আর বারবার বলল কাউকে যেন বলবেন না যে আমি বেঁচে আছি। সুগান সিং আমাদের লুকুইয়া নালহা পর্যন্ত পৌঁছে দেবে বলল। আমি বারণ করলাম, কিন্তু শুনল না। বলল, চীনে যেতে পারবেন না, কেউ পারে না। এক আকাশ চাঁদের নিচে শহুরে আরতি, যে ডাকাইত সুগান সিংয়ের সুরাতিয়া হয়ে গেছে, সে আমাদের পথের দিকে চেয়ে রইল। ওর কাছে অনেক দিন পর ওর শৈশব আর কৈশোরের কলকাতা এসেছিল, আবার ফিরে চলল আমার সঙ্গে। লুকুইয়া নালহার মুখে এসে যখন পৌঁছলাম তখন প্রায় রাত 2টো। পাহাড়তলিতে রাতচরা পাখি ডেকে ফিরছে। সুগান সিং আমার হাত ধরে বলল, আপ বিশ্বাস কিয়ে হ্যাঁ তো সাহাব, জো मैं ডাকাইত নেহি হুঁ। ওর কাঁধে হাত রেখে আমি বললাম, তুমি ডাকাত কেন হতে যাবে সুগান সিং? সুগান সিং কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল রাইফেল হাতে রেখে। ঝুমরুকে বলল, मुझ पर गुस्सा ना हो भाई, तुम मुझे कुत्ता बोला था, इसीलिए तुमको जरा सा सिखलाया। मुझे कुत्ता ना कहो यार, कुत्ता ना कहो, कभी ना कहो। তারপর আমাদের পিছনে সুগান সিংয়ের ছিপছিপে চেহারা টিটি পাখির ডাকের সঙ্গে চাঁদের সায়ান্ধকর বনে হারিয়ে গেল। এই অবধি বলে যশোবন্ত থামল, এক চুমুক খেয়ে নতুন করে একটা চুট্টা ধরালো। ওর গল্প শেষ হতেই ঝিঝিদের ঝুমঝুমি আবার প্রখর হলো। আমি বললাম, আচ্ছা যশবন্ত, আর কখনো দেখা হয়নি সুরাতিয়া বা সুগান সিংয়ের সঙ্গে? যশবন্ত বলল, আমি সুগান সিংয়ের মৃতদেহ দেখেছিলাম, রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায়, প্রায় 1.5 বছর বাদে। ডালটনগঞ্জ থেকে পুলিশ ফোর্স এসেছিল, 4 জন পুলিশও মারা গেছিল গুলিতে। আর সুরাতিয়া? সুরাতিয়ার সঙ্গে আর কখনো দেখা হয়নি, তবে শুনেছিলাম
ডালটনগঞ্জের চমনলাল বাবু ওকে এনে নিজের বাড়িতে মেয়েদের সঙ্গে রেখেছিলেন সমস্ত শুনে। ও নাকি ঠিক করেছিল প্রাইভেটে স্কুল ফাইনাল পরীক্ষাটাও দেবে, কিন্তু সমাজের শিরোমণি রায় দিয়েছিলেন যে অমন ডাকাতের বউকে ভদ্রলোকের বাড়িতে রাখা মোটেই ভদ্রযোজনিত কাজ নয়। চমনলাল বাবুর নামে ওরা সকলে চতুর্দিকে নানা রকম কুৎসাহ রটাচ্ছিল। উনি নাকি নিজের লালসা চরিতার্থ করার জন্য বুনো ময়না এনে নিজের খাঁচায় পুষেছেন। তাই অবশেষে যা হয়ে থাকে তাই হলো। সুরাতিয়াকে একদিন চমনলালের বাড়ির শেষ আশ্রয় ত্যাগ করতে হলো। কলকাতায় সত্যি সে আর ফিরে যায়নি, এখনও ডালটনগঞ্জেই আছে। ডালটনগঞ্জের পাড়া বিশেষে তার বিশেষ কদরও হয়েছে। ইংরেজি জানা দেহপসারিণী সে পাড়ায় তখনও অচেনা ছিল। তারপর থেকে সুরাতিয়া বিকিকিনি শরীরিনী হয়ে গেছে। গল্প বলা শেষ করে অনেকক্ষণ চুপ করে যশবন্ত বলল, মাঝে মাঝে সুগন সিংয়ের ওপর খুব রাগ হয়। সেদিন চাঁদনি রাতে সুরাতিয়ার গল্প শুনতে শুনতে সুগন সিংকে যে বীরপুরুষের আসনে মনে মনে বসিয়েছিলাম, তাকে সে আসনে এখন আর বসাতে পারি না। সত্যি কথা বলতে কি লাল সাহেব, দু একটা শারীরিক বীরত্বের নিদর্শন রাখলেই বীর হওয়া যায় না। সুরাতিয়ার যে শাস্তি, তা সুগানের অপরিণামদর্শিতার জন্যই। সুগন সিংয়ের মতো লোকের নিজের জীবনের সঙ্গে কোনো ভালো মেয়ের জীবন জড়ানো ঠিক হয়নি। সুগন সিংয়ের দৃষ্টান্ত দেখে আমি জীবনে অনেক কিছু শিখেছি। আমি বললাম, ও কথা বলছো কেন? এই অঞ্চলের লোকেরা আমাকে একটা মস্ত সাহসী বীর বলেই জানে। কই, সব কিছু জেনেও চমনলাল বাবুর আশ্রয় হারানোর পর সুরাতিয়াকে তো আমি আশ্রয় দিতে পারিনি। যত বড় বীরই ওই মূর্খ লোকগুলো আমাকে বলুক না কেন, আমারও সাহসের প্রচুর অভাব আছে। ভিতরে ভিতরে আমরা সবাই ভীরু। সমাজের প্রতীক বাজ পাখিটা যখন আকাশে উঠে তীক্ষ্ণ সুরে ডাকতে ডাকতে আমাদের মাথার ওপর ঘোরে, তখন আমাদের মতন অনেক সাহসী লোকই মেঠো ইঁদুরের মতন চুঁই চুঁই করতে করতে গর্তে ঢোকে। যদি কোনোদিন ওই বাজ পাখিটাকে মারতে পারি না লাল সাহেব, সেদিন জানবো আমার রাইফেল ধরা সার্থক হয়েছিল। জুম্মান এসে উড্ডাকের রোস্টটা সামনে ট্রেতে রেখে গেল। যশবন্ত একসঙ্গে অনেক কথা বলে ফেলেছে, তাই এখন আর কথা বলছে না। চুটটার আলোয় বারান্দায় সায়ান্ধ করে ওর চোখ দুটো চকচক করে উঠছে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।